ধন্যবাদ। শুরু করি। সবার প্রথমে কবিমনের যিনি অ্যাডমিন, শ্রদ্ধেয়, আমি স্যারই বলি উনাকে, আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। উনি এরকম একটা সুন্দর পেজে, যেখানে কবি সমাদৃত আছেন, ভালো ভালো কবিদের নিয়ে গড়া এই পেজে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন এবং যে সমস্ত গুণী কবিরা এই পেজে আছেন তাদের কবিতা পাঠ করার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ এবং উনাকে আমার নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে কবিমনের বিষয় হচ্ছে প্রকৃতি, এবং যে সমস্ত সমৃদ্ধ কবিরা এখানে কবিতা লেখেন আমি চেষ্টা করি নিয়মিত দেখতে, পড়িও, ভীষণ ভালো লাগে। প্রথমে অনুষ্ঠান শুরু করার আগে যেটা বলি সেটা হচ্ছে যে এবারে খুব একটা বেশি কবিতা পড়েনি, যেহেতু বিষয় ছিল প্রকৃতি। সেই কারণে যে কটা কবিতা পড়বো তার বাইরেও কিছু সময় অবশিষ্ট থাকবে, এবং যে সময় অবশিষ্ট থাকবে সেগুলোতে আমি রবীন্দ্রনাথের কিছু কবিতা পাঠ করব। এটা আমি আগে থেকে অনুমতি চেয়ে নিলাম। আর একটা, যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন তাদের যে ভাব, সেই ভাব বুঝে ওঠা সব সময় কিন্তু সম্ভব হয় না, সেটা খুবই কঠিন। কারণ একটা লেখা, কোনো কবি যখন লেখেন সেই সময় তার কি ভাব থাকে সেটা কিন্তু একমাত্র তিনি বলতে পারেন। কিন্তু যারা পাঠক, যারা চেষ্টা করেন সেই কবির যে লেখা সেটার অর্থ উদ্ধারের জন্য, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমি শুরু করছি একটা ছোট্ট লেখা দিয়ে। এখন বসন্তকাল। আমাদের এই বাংলায় যে 6টা ঋতু সমৃদ্ধ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঋতু হচ্ছে বসন্ত, যাকে আমরা সব ঋতুর রাজাও বলে থাকি। এখান থেকেই শেষ হয়, আবার এখান থেকে শুরু হয়। অর্থাৎ এই যে বসন্তে, আচ্ছা আগে শুনতো মুখের মধ্যে আনি, এই যে বসন্তে যখন সারা বছর কাজ করে ক্লান্ত পাখিরা, ক্লান্ত পাতারা ঝরে যায়, ঠিক তারপরেই নতুন পাতা গজিয়ে ওঠে, এবং এই সময় প্রকৃতি হয়ে ওঠে ভীষণ সুন্দর। আমাদের না শীত না গরম, অর্থাৎ নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া চারিদিকে থাকে। এই সময় যেমন পলাশ ফুল চারিদিকে তার সৌন্দর্য বৃদ্ধি করে, তেমন কোকিল তার কণ্ঠস্বরের মাধ্যমে কিন্তু নিজেকে জানান দেয়। কবি এবং যারা গান সঙ্গীতজ্ঞ তারাও কিন্তু বসে থাকেন না। যারা সঙ্গীত চর্চার মধ্যে থাকেন, বসন্ত রাগের মাধ্যমে তারা নিজেদের পরিচয় দেন, প্রকৃতির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। আবার কবি যারা আছেন তারাও কিন্তু তাদের লেখনীর মাধ্যমে পরিচয় করিয়ে দেন। তো সবার প্রথমে আমি কবিতা শুরু করার আগে রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা দিয়ে আমি শুরু করব। রবীন্দ্রনাথ যদি প্রকৃতিকে নিয়ে কিছু লেখেন, সব থেকে বেশি উনি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে বর্ষাকে নিয়ে, আমার যেটা মনে হয়েছে। তো কবির লেখা বর্ষার একটা কবিতা পড়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। বর্ষার দিনে কবি এটা লিখেছিলেন
রোজ ব্যাংকে থাকতে খিড়কি থেকে, সময়টা ছিল ৩০ জ্যৈষ্ঠ ১২৯৬ বঙ্গাব্দ। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীরে দুঃখ দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগত কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবলই আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে জিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার। আছে তো তার পরে ১২ মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে ১২ মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। রবীন্দ্রনাথের কবিতার পরে আমি কবিমনের কবিদের কবিতায় আমি চলে যাব। প্রথমে আমি কবিমনের শ্রদ্ধেয় কবি মিলি হীরা, উনি ওনার লেখা একটি কবিতা আমি পাঠ করব। শিরোনাম, এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। প্রকৃতি নিয়ে কিছু লেখা, গল্প বা কবিতা শুরু কোথায়, শেষই বা কোথায়? শেষ নাহি যে শেষ কথাকে বলবে, বরং আজ এক না গল্পই বলার চেষ্টা করি। আসলে প্রকৃতি নিজেই লিখে চলেছে তার কথা, অনাদি অনন্তকাল ধরে। সে অপার স্নেহময়ী, আশ্রয় ও প্রশ্রয় দাত্রী, কোল পেতে বসে থাকা জননী, প্রয়োজনে সেই ক্ষমাহীন শাসনকর্ত্রী, তীব্র ভৎসনায় রক্তচক্ষু ভয়ঙ্করী, ক্রোধে উন্মত্ত উন্মাদিনী। যে আসনটিতে আসন পিড়ি হয়ে বসি, আশ্রয় নিই আমৃত্যু, সে মাটি তার। যতই সে মাটি আবৃত করি, বহুবর্ণ পাথরে মোজাইকে টালিতে, সে আসলে মাটি। না থাকলে আমি নেই, নিরালম্ব, নিরস্তিত্ব। ক্ষুদ্রতম এক কোষের অ্যামিবা থেকে বিবর্তিত হয়ে এই যে আমরা আজকের হোমোসেপিয়েন্স প্রকৃতি নামের অতি দক্ষ এবং সৃজনশীল এক কারিগরের হাতে তৈরি, অপার অসীম বিস্ময়কর অকল্পনীয় সম্ভারে নিজেকে সাজিয়ে নিয়ে বসে আছে যুগ যুগান্তর ধরে। কাকে উড়াবার জন্যে ডানা দেবে, কাকে লুটবার জন্যে ক্ষুর আর ক্ষিপ্রতম পেশিতে সাজাবে, কাকে লাফিয়ে চলবার প্রয়োজনে মাপমতো অঙ্গসজ্জায় পটু করে তুলবে,
ঠিক করে সেই। দেশে মহাদেশে উপমহাদেশে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জীবটিকে তো কি বিচিত্র রঙে আকারে আকৃতিতে পরিপাটি করে সুবিন্যস্ত করে স্থাপন করে দিয়েছে প্রকৃতি ছাড়া আর কে? কেউ রাজীব লোচন পদ্মলোচনা, আবার কারো অর্ধস্ফুট নয়নে পবিত্র সারল্য, কারো ত্বক কালচে পাথরের মতো, তো কারো দুগ্ধ ফেয়ে নীলব ত্বকে আলোর অনাবিল বিচ্ছুরণ, কারো চোখে হরিণ চোখের গভীরতা, আবার কারো চোখ সমুদ্র বুঝে ডুবে থাকা। কেশে ত্বকে গড়লে উচ্চতায় বৈচিত্র্যের কি বিস্ময়কর আয়োজন! যে কোনো গাছের একটি পাতায় যে কটি খোঁজ, অপর পাতাটিতে সমান মাপে ও দূরত্বে ঠিক সেই কটি ভাঁজ। কোথাও সামঞ্জস্যের এতটুকু খামতি নেই। প্রজাপতির একটি পাখায় যে কটি ফুটকি বা আলপনার লেখা, অন্য পাখায় হুবহু তাই। এই সৌমাম্য যে কোনো প্রাণী বা সবুজ অস্তিত্বের ক্ষেত্রে একইভাবে রক্ষিত হয়ে থাকে। এ কি কম আশ্চর্যের কথা? সীমাহীন বৈচিত্র্য আর ঐক্য প্রকৃতির হাতে শান্তিপূর্ণ সহাবস্থানেই তো বিরাজ করছে সময়ের গণ্ডি পেরিয়ে। বৈচিত্র্য জীবে যেমন জড়ে জড়েও তো কিছু কম পড়েনি। পাহাড় পর্বত নদী সাগর ঝর্ণা দ্বীপ হ্রদ উপহ্রদ গিরিখাত উপত্যকা, অপরিমেয় সমুদ্র, তার তলদেশের অনাবিস্মৃত আরেক। পৃথিবী এই সৃজনশালায় আমার বা মানুষের কোনো ভূমিকা নেই। আমি মানব, এক টুকরো পাহাড় উপত্যকা ঝর্ণা কিংবা ছোট্ট একও টুকরো নদী তৈরি করতে পারেনি এবং পারেও না। জন্ম থেকে মৃত্যু দুহাত বাড়িয়ে শুধু নিয়ে যায় তার হাত থেকে। কিছু ফিরিয়ে দিই, শোধ করি কোনো ঋণ? যা পেয়েছি প্রথম দিনে তাই যেন পায় শেষে, এই ইচ্ছেকে লালন করি ভেতরে ভেতরে। অথচ দাতাকেই আক্রমণ করি, আহত রক্তাক্ত করি, অঙ্গহানি ঘটায় অক্লেশে, পাহাড় কেটে ভেঙে বিলাসবহুল হোটেল বালায়, নদীর গতিপথ ঘুরিয়ে দিই বাঁধের পর বাঁধ দিয়ে, নির্দয়ভাবে ধ্বংস করে দিই বন জঙ্গল বনানী অরণ্য। প্রকৃতির জলাভূমি ক্রমশ ভরাট করি লোভ আর লাভের হাতছানিতে। আর তাই মেঘ ভাঙা অকাল বর্ষণ, ভয়াল বন্যার পুনরাবৃত্তি, সুনামি আয়লা আমফান, প্রায় নিয়মিত ভূকম্পন। মানুষ আমি, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। যেদিন প্রকৃতির আসনতলে মাটির পরে আভূমি প্রণত হতে শিখব, সেদিনই প্রকৃত মানুষ হব। পড়লাম, এটি ঠিক কবিতা নয়, ঠিকই রম্য রচনা। যাই হোক, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আমার পড়ে। মিলি হীরা, খুব সুন্দর। আমি এরপরে চলে যাব কবিতাতে, সেটা হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা, মণিদীপা সোম। ধন্যবাদ। মিলি হীরা বলছেন খুব সুন্দর কণ্ঠস্বর, ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ। আপনারা যেভাবে লেখেন সেভাবে আমি এক্সপ্রেশন দিতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। অশোক সরকার, উনি অ্যাডমিন, উনাকে আমার নমস্কার, উনি এসেছেন।
আচ্ছা, এরপরে আমি যেটা পড়বো সেটা হচ্ছে মণিদীপা সোমের লেখা বসুন্ধরা। কালো চুল এলিয়ে দিয়ে রাত্রি এলো শেষে, তারার ফুল লাগিয়ে দিল অনেক ভালোবেসে। চাঁদের টিপ পরিয়ে দিল স্নিগ্ধ কপালে, একলা আকাশ ঘুরে বেড়ায় খোঁপার চুল খুলে। কিন্তু মন খারাপ, তার অনেক মন খারাপ। নিচের দিকে তাকিয়ে শোনে একলা সাগর ডাক, বালির কাছে আছড়ে পড়ে কান্না দিয়ে যায়। ওপর থেকে আকাশ কেমন উদাস মনে চায়। আকাশ সাগর সুজন মিলে কাঁদছে খুব যখন, পূবের দিকে টুক করে যে সূর্য উঠল তখন। সাগর জলে ছুঁয়ে দিল ভালোবাসার ছোঁয়া, ঢেউয়ের উপর ঝিকিমিকি কিসের এক মায়া। রাতের কালো সেও যেন ভীষণ মায়াময়, পূবের আলো আশার আলো হৃদয় মাঝে রয়। রাত্রি আসে রাত্রি যায়, ঢেউ ভাঙে ঢেউ গড়ে, আধার আলোর ভালোবাসায় বসুন্ধরা ভরে। লিখেছিলেন কবিতাটা মণিদীপা ঘোষ। বসুন্ধরা খুব ভালো লাগলো আমার পাঠ করে। এরপরে আমি পরের কবিতায় চলে যাব। পরের কবিতা খামখেয়ালি। এটি লিখেছেন মদন চক্রবর্তী। একজন বলছেন কবিতাটি যেন ছবি এঁকে দিল চোখের। অনেক ধন্যবাদ আপনাকে। মদন চক্রবর্তীর লেখা আমি এখন পাঠ করছি। প্রকৃতির কি আজব সৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো গরম কখনো ঠান্ডা, কখনো আবার ঝড় ঝঞ্ঝাট, কখনো বয় মৃদু বাতাস, কখনো আবার মুক্ত আকাশ। ভোরের বেলা রবির আলোয় সারা দুনিয়া দেখায় ভালো, কাল বৈশাখীর ঝড়ের দাপটে ভেঙে সব চুরমার। যেদিকে তাকিয়ে যেদিকে তাকায় শুধু হাহাকার, এমন বিপদে কে কার, কে কার। কখনো আবার শীতের দাপটে কত লোকজন মরছে, কখনো আবার প্রচন্ড গরমে দেশ বিপাকে পড়ছে। সূর্যের তাপে নদী নালা শুকায়, শুকায় পুকুর দিঘির জল। যেদিকে তাকাই জলের হাহাকার, বন্ধ হয়েছে সব কল। প্রকৃতির খেলা বোঝা বড় ভার, কখন কি করে, কখনো আবার প্রবল বর্ষণে ঘর বাড়ি ভেঙে পড়ে। প্রকৃতির দান নানা গাছপালা, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা, রকমারি পাখি রকমারি ফুল, গাছে গাছে ফলে জাম আম কুল। খুব ভালো লাগলো। খুব সুন্দর একটি বর্ণনা দিয়েছেন আমাদের মদন চক্রবর্তী মহাশয়। মদন বাবু খুব সুন্দর লিখেছেন। আমি আমার মতো চেষ্টা করছি। এর পরের আমি যেটা পড়বো একটু কঠিন কবিতাটা। সেটা হচ্ছে যে বাঁকুড়ার আঞ্চলিক ভাষা নিয়ে। উনি আঞ্চলিক ভাষাতেই কবিতাটা লিখেছেন, সেই জন্য একটু আমার কাছে একটু কঠিন লেগেছে এটা। আঞ্চলিক ভাষাতে ঠিক ঠিক হয়তো উচ্চারণগুলো একটু অসুবিধা হবে, আমি আমার মতো করে চেষ্টা করছি। বাঁকুড়া পুরুলিয়া জেলায় আঞ্চলিক ভাষার একটি লেখা। লিখেছেন প্রশান্ত দাস। জীবনটা জইলে গাইল হে। জীবনটা জইলে গেল হে, জীবনটা জইলে গেল, মনে কোনো শান্তি নাই, শরীরে কোনো স্বস্তি নাই।
কোনো কিছুই ভয় লাগছে নাই। রোগে রোগে দিন দিন জবদায় যাচ্ছি। মন বলছে মইরলে আবহাওয়ার লাগেই বোধহয় মইরে যাইব। সারা বছরেই বর্ষা হচ্ছে রে। কখনো নিম্নচাপ 5 দিন, তো তারপরেই আবার 7 দিন। আবারও কখনো বইছে পশ্চিমী ঝঞ্ঝা, সে আবার একবারে 5-7 দিন কইরে লিচচ্ছে। আকাশে রোদই লাই হে। বাংলার 6টা ঋতু উধাও হে, শুধু বর্ষা একাই মাথায় রাখছে হে। গ্রীষ্মকালে বর্ষা, বর্ষাকালে বর্ষা, শরৎকালে বর্ষা, হেমন্তেও বর্ষা, শীতকালেও বর্ষা, আর বসন্ত বাদ থাকে কেনে? ঢাইলা দে, বসন্ত ভাইসা দে, জীবনের বসন্ত ভাইসে যাক। ই ছাড়াও মানুষকে সর্বশান্ত কইতে বছর বছর 2-4টে দুর্যোগ আসছে। ই ইখন তো আইলা, কখন তো হুদ হুদ, আবার কখন তো আমফান, কখন তো যশ। একটা সামলাইবার স্তর লাই আর দেয় না, আরেকটা হুড়মুড়াইয়া আইছে, সব শেষ কইরা দিচ্ছে হে। ইগুলাই কি আর এমনি এমনি হচ্ছে? মানুষই কম জ্বালায় নাই প্রকৃতিকে। বন কাইটে ফাঁক কইরে দিচ্ছে, গাছ লাগানোর নামটি নাই হে। বনের গাছ, নদীর বালি, পাহাড়ের পাথর মানুষে সব খাইয়ে দিলে খে। তার উপর লঙ্কার ধোঁয়ার পারা, কার্বন নিঃসরণ কইরেই চলছে হে। কলের ধোঁয়া, গাড়ির ধোঁয়া পৃথিবীর শ্বাসকষ্ট বাড়াই দিচ্ছে হে। দেখছিস পৃথিবী না ধ্বংস হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তর পাতলা হচ্ছে ওই কার্বনের লাগায়। একে পৃথিবীর শ্বাসকষ্ট, তার উপরে আল্ট্রাভায়োলেট রে, সব কিছু মিলাই বাঁচার পথ লাই হে। বাইচে থাকার পথ নাই ভেবে কিছু লোক দমে সুখ ভোগ করছে রে। ইহার কন্ডিশন ঘর, ইহার কন্ডিশন গাড়ি, এক পাও চলতে নাই হয়। উহাদের দেখা দেখি সুখ পাইতে আজও মরিয়া হে। হাঁটা পথ কবেই বন্ধ হইয়া গেছে। সাইকেলও বোধহয় না মিউজিয়ামে জায়গা পায়। বক্ক কালিদাসে পৃথিবী তো ভইরে গেছে হে। পৃথিবী সব কিছু জ্বালায় পুড়ায়, আমাজনে আগুন লাগাই, ডিনামাইট দিয়া পাহাড় ফাটাই, সব শেষ কইরা দিচ্ছে হে। মানুষ ভাবছে কি প্রকৃতির সব কিছু শেষ কইরে সুখের ঘর কন্যা কইরবে। ওহে বোকা, কালিদাস তার আগুনে তুমিই ফুরাই যাইবে, তুমিই ফুরাই যাইবে। এখনো সময় আছে, পাইলে প্রকৃতিকে ভালোবাসে উহাকে সারাই তুইল হে, সারাই তুই। তো আমি চেষ্টা করলাম ভীষণ শক্ত একটা কবিতা। উনি খুব সুন্দরভাবে প্রকৃতির যে কষ্টটা, অর্থাৎ প্রকৃতিকে যে কিভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে এবং সম্পূর্ণ একটা চিত্র উনি ওনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ, আপনার কবিতা খুব ভালো লাগলো। এরপরে আমি পড়ব একটি কথিকা। শিরোনাম হচ্ছে সখ্যতা। এটি লিখেছেন প্রকৃতিকে হচ্ছে
নামটা উনি প্রণবে দেননি, শেষে ঠিক আছে, আমি নামটা পাচ্ছি না, খুব সম্ভবত মধুমিতা বোধহয়, দেখছি। প্রথমে পড়ি সখ্যতা বিষয়। সকালবেলা থেকেই আকাশের আজ মন খারাপই শুরু হয়েছে। বড় একা একা লাগছে তার। কি করবে ভেবে ভেবে সে পাহাড়কে ডাক দিল। পাহাড়কে তো আমরা সবাই পাহাড়কে তো তোমরা সবাই চেনো। সেই যে নীল পাহাড়, নীল পাহাড় তো খুবই খুশি হলো, আর একটু বিষণ্ণ মনে আকাশকে বললে, আমি তো তোমার বন্ধু হব, কিন্তু আমি এই জায়গাতেই স্থির থাকি, তোমার সাথে তো এদিক ওদিক যেতেই পারবো না। তাই তো আমার খুব একটা বন্ধু নেই। আকাশ বললে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আজ থেকেই শুরু আমাদের সখ্যতা, কেমন? আর তোমার ভালো লাগার জন্য আমি আমার সাদা কালো মেঘ আর বৃষ্টিকে নিয়ে এসে তোমার চূড়ায় খেলা করব। মাঝে মধ্যে তোমাকে বৃষ্টি কিন্তু ভিজিয়ে দিতে পারে, ও তো খুব চঞ্চলা। তখন কিন্তু আবার রাগ করো না যেন। পাহাড় আনন্দে বলে উঠল, না ভাই আকাশ, আমি বৃষ্টি ভিজতে খুব ভালোবাসি, একটুও রাগ করব না। আজ থেকে আমরা বন্ধু। সেই থেকে শুরু হলো আকাশ আর পাহাড়ের বন্ধুত্ব। তারপর থেকে আকাশ তার মেঘেদের দল নিয়ে পাহাড়ের বুকে চূড়োয় লুকোচুরি খেলে। পাহাড়ও আনন্দ মেতে সজীব হয়ে ওঠে। আকাশ ভীষণ উদার আর প্রাণ খোলা। সে আবার ডাক দিল সুন্দরী পাহাড়ি নদীকে। গুরু গুরু স্বরে বলে, এই যে উপল নুপুর পায়ে জল বালিকা, বেশ তো চলেছে নেচে নেচে একা একা, বাঁধনের ভয় নাই তোমার। নদী তো আকাশের দিকে তার মায়াভরা চোখ রেখে খিলখিলিয়ে হেসে বললে, বাঁধন পরি, বাঁধন ভাঙি, এটাই তো আমার খেলা। তুমি তো সেই নীলাম্বর, মানে এক কথায় নীলাকাশ, তাই না? তোমার নীল ছায়া তো আমি আমার জলে রোজ দেখি। ভাবি মনে মনে তোমার সাথে কথা বলি, কিন্তু আবার ভুলেই যায়। ভালোই হলো তুমি ডাকলে। আকাশ তো খুব আনন্দ পেল নদীর কথা শুনে। সে বললে, তাহলে তো ভালোই হলো, আমরা আজ থেকে বন্ধু হলাম। নদী তার জলে খুশির ঢেউ তুলে সম্মতি জানালো। আকাশ খুব গল্প করতে ভালোবাসে। সে দূরে অরণ্যের দিকে তাকিয়ে বলল, নদী, তুমি ওই অরণ্যকে চেনো? নদী বলে, ও মা, চিনব না কেন? আমি তো সুন্দর অরণ্যের মধ্যে দিয়েই বয়ে চলেছি। বুঝেছি, তুমি অরণ্যের সাথে মিতালি করতে চাও, তাই না? আকাশ হাসির ভরে বললেন, ঠিক বলেছ তটিনী রানী। নদী তখন মিষ্টি এসে আকাশকে নিয়ে বনানীর দিকে রওনা দিল। বেশ কিছু সময় পর নদী আকাশকে নিয়ে উচ্ছ্বসিত হলো অরণ্যের প্রান্তে। তখন সারা অরণ্য যেন তাদের স্বাগত জানালো। পাখিরা গান গাইতে শুরু করলো, গাছেরা তাদের পাতা দুলিয়ে নদীকে অভিনন্দন জানাতে লাগলো। আকাশ অবাক হলো। নদী তখন তার জলতরঙ্গের মতো স্বরে অরণ্যকে বলল, মিতা, এই আমার নতুন সখা আকাশ, তোমার সাথে সখ্যতা করতে চায়। অরণ্য তার পল্লীর স্বরে বললে, বেশ তো, খুব ভালো, আজ এখন থেকেই শুরু হোক বন্ধুর সাথে পথ চলা।
আকাশ সখা আমার, তুমি আমার এই সুন্দর গাছগাছালির ফাঁকে ফাঁকে উকি দিয়ে যেও, আর তোমার নির্মল বৃষ্টিধারায় ওদের সবুজ করে দিও। সবাই যেন তোমার বন্ধুত্বের সৃষ্টি ধারায় সকল ক্লেদ মুক্ত হয়ে নবীন হয়ে যায়। আকাশ আনন্দে আত্মহারা, তার মন খারাপই কোথায় চলে গেছে, আর সে কোনো দিন মন খারাপ করবে না। এত ভালোবাসা তার জন্য অপেক্ষা করছিল, সে ভাবতেই পারেনি। মন আনন্দে ভরপুর, সবার সাথে হলে দেখা, তখন ঝরবে বৃষ্টি ধারা, নদীর জল, গাছের পাতা, পাহাড়, আর সে নিজে আনন্দে ভাসবে। এই আনন্দে সবাইকে একবার আনন্দে বৃষ্টি ধারায় ভিজিয়ে দিল আকাশ। সবাই আনন্দে ভরপুর। এই সময় গান ধরে আকাশ। ওরা কি ডাকে ডাক, ওরা কি ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা তৃণের আঙ্গুলি। খুব সুন্দর কথিকা, খুব ভালো লাগলো আমার। ভীষণ সুন্দর একটা বর্ণনা দিয়েছেন উনি। এরপরে আমি যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রকৃতি। আমাদের প্রকৃতি। আচ্ছা, এখানে অনেকের কিছু কমেন্ট এসছে। অনেকে বলছে ভালো লাগছে, খুব সুন্দর। মৌসুমী ব্যানার্জি আপনাকে নমস্কার, ফুল পাঠিয়েছেন। তারপরে বিশ্বরূপ ভট্টাচার্য, একটু আস্তে সাউন্ড, এটা আমি বুঝতে পারছি না কেন দাদা। দেবযানী দাস বলছেন খুব ভালো, ধন্যবাদ। অশোক সরকার, পাঠ ভালো হচ্ছে কিন্তু কম শোনা যাচ্ছে, নজর দাও। বুঝতে পারছি না স্যার, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিন্তু খুব চেষ্টা করছি, কিন্তু খুব সম্ভবত মনে হয় নেটওয়ার্কের কোনো গন্ডগোল হবে। আচ্ছা, এরপরে হচ্ছে পাঠ ভালো হচ্ছে। আচ্ছা, আমার নাম কি কল্যাণবাবু বুঝতে পারছেন? আসলে আমার এটা প্রিন্ট আউট করা আছে, প্রিন্ট আউটে পরপর নাম আছে। আমি একটু যদি কোনো ভুল করে থাকি আমাকে একটুখানি ধরিয়ে দেবেন আপনারা মেসেজের মাধ্যমে। আসলে আমি পড়ছি ঠিকই, কিন্তু যিনি কবিতাটা লিখেছেন তিনি তো জানেন তিনি লিখেছেন। যদি একটুখানি বলেন, আমার যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা একটু বলে দেবেন। আমি সেটাই বললাম, প্রথমে আমি সেই একই কথা বলেছি। এর পরের কবিতা হচ্ছে আমাদের প্রকৃতি। নদী গাছপালায় ঘেরা, অপরূপ রূপে ধরণী, স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন আমাদের প্রকৃতি জননী। বাঁচিয়ে রেখেছ অমৃত সুধায়, তুমি মা মনমোহনী। তবু কেন মোরা বুঝি না তোমায়, আঘাত করি বারবার। প্রতিঘাত যদি করো মা তুমি, ছারকার হবে সংসার। প্রকৃতি নানা রূপে, ভূমিকম্পে কেটে উঠি যবে, উথাল পাথাল মেদিনী, প্রাসাদ ভবন পলকে পতন, বনস্পতি লুটায় তখনই। আমি তুফান, বিশাল বেগে ধাবমান, এক ফুয়ে তছনছ করি ঘর বাড়ি সংসার। আগ্নেয়গিরি রূপে উঠি যখন জেগে, জ্বালিয়ে যায় যত কিছু পাই গলন্ত লাভার বেগে। আমি সুনামি, আমার খুশিতে ছুটে চলি আমি, ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে দিই যত দূর যায় দৃষ্টি। আমার গতিপথে ডুবে যায় তোমাদেরই যত সৃষ্টি।
আমি এক বিভীষিকা, দাও দাও করে জ্বলে উঠি যবে, বাতাস দূষিত করি, বৃক্ষরাজির ঘর বাড়ি পশু পাখি দহন করিতে কিছুই রাখি না বাকি। তুচ্ছ নয় আমার শক্তি বল, আমি দাবানল। তাই বলি সবে, শোনো এই বেলা, প্রকৃতি কি আর নয় অবহেলা। প্রকৃতি বাঁচলে বাঁচবে ধরণী, হবে শস্য শ্যামলা। তুমিও মানুষ, বাঁচবে সুখে এই প্রকৃতির বুকে। খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো কবিতাটি। এরপরে যেটি আমি পড়ব, এর আগের কবিতাটি যিনি লিখেছেন আমি তার নামটা বলি। উনি হচ্ছেন মধুমিতা। এখন যেটি পড়ব, এটি মূল হিন্দি রচনা অমৃতা ব্রহ্ম, বাংলা অনুবাদ করেছেন কানন ব্রহ্ম। এটির আহ, নাম, কবিতাটির নাম হচ্ছে সেই শাড়িটা, শিরোনাম সেই শাড়িটা। কলমে লিখেছেন লীনা চ্যাটার্জি। লীনা চ্যাটার্জির লেখা সেই শাড়িটা এখন আমি পড়ব। এক ছাদ কোমল রোদ্দুরে টান টান করে টাঙানো দড়িতে ঝলমলিয়ে দুলছে মাঝবয়সী অবিবাহিতা মেয়েটার প্রিয় গোলাপি রঙের সিল্কের শাড়িটা। 3 বছর আগে দিদির সাথে পছন্দ করে কিনে ফিরেছিল বাড়িতে বেশ ফুরফুরে মনে। আর তারপরে 3 বছর জীবনের ঘরে কেবল কাটাকুটি খেলা। তবু সেই শাড়িটাই এখন ছাদের দড়িতে মেলা। সেবার অষ্টমীর আলোকিত রাতে শাড়িটা পরে আয়নায় নিজেকে দেখেছিল ঘুরে ফিরে। বারবার মনে হয়েছিল কেন যে বাবা বৈদ্যবাটির সম্বন্ধটা নাকচ করেছিল। মিহি গলায় বাবা নাকি বলেছিল তখন, যদিও পাত্র যথেষ্ট শিক্ষিত আর উদার মন, দেখতে শুনতেও বেশ ভালো, তবে কেরানির পয়সায় 5 জনের খাবার জোটানো বেশ মুশকিল হবে। পছন্দসই পাত্র আর জোটাতে পারল? জীবনে এমন কোমল গলায় আর কেউ আর বলল, আমাদের পরিবার পরিজন আপনার পছন্দ তো? অমন শিউলি ফুলের মতো নরম চোখে কেউ আর তাকালো তার দিকে? ওই একদিনই মাত্র তার শরীরের সুগন্ধি পরশ পেয়েছিল গোলাপি শাড়িটা। সময় পেরিয়ে বেড়েছে বয়স, এখন হালকা হিমেল হাওয়ার তালে প্রাণ ভরে শাড়িটা রোদ্দুরের গন্ধ মেখে দোলে। মনের চোরাকুঠুরিতে আগলে রাখা ওই কচি কলা পাতার ভালোবাসার এক চিলতে ভালোবাসা সম্বল করে একদা সচ্ছল বাবার আদুরে মেয়েটি কত বিষণ্ণ বসন্ত পেরিয়ে এখন অনন্তর প্রবাসে। সবাই কি নক্ষত্র হতে পারে? অনেকেই আলোহীন তারা হয়ে চিরকাল থেকে যায় দৃষ্টিপথের অগোচরে। শাড়িটা এখন রোদ্দুরে মাখছে নতুন গন্ধে, অন্য কোনো জীবনকে উষ্ণতা দেবার আনন্দে। পড়লাম, ভীষণ সুন্দর লাগলো। এত সুন্দর একটি নারীর যে দুঃখ উনি যে মেলে ধরেছেন, খুব ভালো লাগলো আমার কবিতাটা পড়ে। এরপরে আমি যেটি পড়ব সেটি হচ্ছে রূপভেদ,
রূপভেদ লিখেছেন নিবারণ চন্দ্র দাস। তার লেখা রূপভেদ। রূপরস গন্ধে বর্ণে দিবস রজনী, সদা জাগরিত প্রাণে প্রকৃতি জননী। সুখ দুঃখ কান্না হাসি মানব সমাজে, তব স্নিগ্ধ স্নেহ মায়া সতত বিরাজে। অতল জলধি মাঝে পর্বত শিখরে, তোমার করুণা ধারা অবিরত ঝরে। দিগন্ত বিস্তৃত যেথা বালুকার রাশি, শান্তি ধারা বহমান মমতার হাসি। মানবের অনাচার ভ্রষ্টাচার সহি, চলমান জলধারা নদী বহে চলে বহি। ওজনের স্তর ধ্বংসে উন্মত্ত মানব, ক্ষয়ক্ষতি বর্ধমান হাহাকার রব। তোমার অমৃত সুধা পান করে জীব, অকৃতজ্ঞ বেঈমান তবু তারা ক্লীব। অত্যাচার ধ্বংসলীলা তোমার উপর, রোষ হেরি ক্ষণে ক্ষণে কম্প থর থর। জনমের শুভক্ষণে হেরেনু জননী, শৈশব কৈশোরে হেরি ভগিনী রূপিণী। যৌবনে বধূ রূপে জীবনে আবাহন, কন্যা রূপে করি তোমা লালন পালন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় করিয়া ধারণ, মহীরূপ রূপ দানে কর্ম সম্পাদন। সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রকাশ প্রকৃতি, ছন্দবদ্ধ জীবনের কর সদ্গতি। অনাচারী দুরাচারী মানুষ্য সমাজ, নির্বিচারে ধ্বংস করে প্রকৃত কোলাজ। মহাভারে অত্যাচারে জর্জর প্রকৃতি, রোষানল ভরি লয়, রোষানল ভাবি নর করিছে আকুতি। খুব সুন্দর লাগলো উনার কবিতা, ভীষণ ভাল লাগলো আমার। এরপরে আমি চলে যাব কবিতা দেবযানী দাশের লেখা। উনি ঋতুরঙ্গের উপরে একটি কবিতা লিখেছেন, তার কবিতা পড়ব। গ্রীষ্মের প্রখর রোদ্দুরে প্রাণ করে হাসফাস, প্রেম চাতক পাখির মতো। বর্ষা আসার আশায় আকাশ পানে তাকায়, বর্ষার মেঘলা আকাশ দেখে প্রাণ মন সবার নেচে ওঠে। বৃষ্টি বেচা মাঠ ঘাট কি অপরূপ সুন্দর। ওই যে সেই মেয়েটা মেঘকে ভীষণ ভালোবেসে ফেলেছিল বৃষ্টিতে ভিজবে বলে। বৃষ্টির সাথে তার বৃষ্টির সাথে তার মেলামেশা মানা। মেয়েটি তাই পাহাড়কে বলেছিল, আমি বৃষ্টিকে ভালোবাসি। পাহাড় তাকে চিৎকার করে বলেছিল, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সে শরতের মেঘকে দেখতে লাগলো, কি অপূর্ব সাজে সেজেছে আকাশ, যেন পেঁজা তুলোর মতো। হেমন্তের ধান কাটা দেখতে না দেখতেই শীতের রুক্ষতায় পাতা ঝরা গাছ, রুক্ষ সূক্ষ্ম চারপাশ। কোকিলের কুহু কুহু ডাক জানান দিল বসন্তের আগমন। মেয়েটির মন নেচে উঠল। শুকনো ডালের কচি পাতা মহুয়া ফুলের মাতাল করা গন্ধে। মেয়েটি আনন্দে আত্মহারা, তার শরীরে ও বসন্তের ছোঁয়া লেগেছে। দূর থেকে ভেসে আসা সাঁওতালদের মাদল বাজার আওয়াজে তার শরীরের প্রতিটি অঙ্গ নেচে উঠেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। খুব সুন্দর, ভালো লাগলো। ভীষণ সুন্দর একটা প্রেমের সঙ্গে একটা প্রকৃতির একটা মেলবন্ধন উনি করেছেন, ভীষণ ভালো লাগলো। এবার আমি নিজের লেখা একটি কবিতা পাঠ করব।
আকাশ খেলা। নীল আকাশের বুকে ওই মেঘের মেলা ভাসে, ঘাসের মাথায় রোদের ছটায় শিশির বিন্দু হাসে। সূর্যি মামা উঁকি দিয়ে দিন শুরু ডাক দেয়, ঠিক তখনই আকাশ বলে, আয় তোরা সব আয়। কোথায় গেলি বনের পাখি, কোথায় গেলি তোরা? সবাই মিলে খেলবো মোরা, মাঠের পরে দাঁড়া। আকাশ আছে, বাতাস আছে, আছে সবুজ ঘাস, আর আছে জল দিঘির মাঝে, দেখতে নাহি পাস। খেলার ঘরে খেলবো মোরা, খেলবো সবে মানিক জোড়া। আসবে কুমার ঘোড়ায় চড়ে, কই তোরা সব যাস? আকাশ ঘিরে মেঘের মেলা, সবাই মিলে করব খেলা। এমনি করেই কাটবে মোদের বছর 12 মাস। আমার লেখা কবিতা আকাশ খেলা। আর একটুখানি টাইম আছে, 5 মিনিট। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ করে আমি শেষ করব আজকের অনুষ্ঠান। কেমন লাগছে একটু শুনি। আহ, খুব সুন্দর পাঠ করছেন মৌসুমী চ্যাটার্জি বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মৌসুমী ব্যানার্জি আবার বলছেন খুব ভালো পাঠ করছেন আপনি, অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা যারা আহ, করেছেন, কমেন্ট দিয়ে সমৃদ্ধ করেছেন, সবারটা পড়তে পারলাম না। অনেক আহ, দুঃখিত, পড়তে পারলাম না। প্রচুর কমেন্ট এসছে। আমি এবারে রবীন্দ্রনাথের লেখা শেষ কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করব। এর আগে তো বর্ষার একটা কবিতা করলাম। রবীন্দ্রনাথের বসন্ত কবিতা উনি লিখেছেন। তো আমি মনে করি বসন্ত মানে হচ্ছে প্রেম, রূপ যৌবন প্রেম। বসন্তে কোনো দুঃখ নেই, সবসময় আনন্দ। তাই রবি ঠাকুরের সৃষ্টি একটি কবিতা, অনন্ত প্রেম, প্রেমের কবিতা। প্রথমেই বললাম বসন্ত মানে প্রেম, প্রেমের একটি কবিতা পড়ব রবীন্দ্রনাথের। কবি এটি লিখেছিলেন যখন তিনি জোড়াসাঁকোতে ছিলেন, কলকাতার, উত্তর কলকাতার জোড়াসাঁকোতে। সময়টা ছিল 2রা ভাদ্র 1206 বঙ্গাব্দ। তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আজকে এই পর্যন্ত। যারা যারা এখানে কবিতা লিখেছেন খুব গুণী মানুষজন, তাদের প্রত্যেকের কবিতা আমি আমার মতো করে চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি আপনারা একটুখানি আমাকে বলেন খুব ভালো হবে।
আমি পরবর্তীকালে সেটি দেখে নেব। তো আবার আগামীতে যদি সুযোগ পাই এখানে আসার খুব ইচ্ছা রইল। খুব সুন্দর একটি পেজ। আজকের মতো ধন্যবাদ, নমস্কার জানাই। তার আগে যারা পর্দার ওপারে ছিলেন এতক্ষণ বসে ধৈর্য ধরে আমার এই কবিতা পাঠ শুনেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার। এবং পেজের অ্যাডমিন স্যার, গুণী মানুষ, ওনাকে আমার শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে সমস্ত কবিরা তাদের লেখনীর মাধ্যমে এই পেজকে সমৃদ্ধ করেছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা আরো ভালো করে লিখুন, সমৃদ্ধ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সমৃদ্ধি চারিদিকে হোক। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।